বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর একটা লেখা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে শোরগোল পড়ে গেছে। রাহুল গান্ধী সেই লেখাতে বলেছেন যে মহারাষ্ট্র নির্বাচনে কারচুপি হয়েছে। কীরকম কারচুপি হয়েছে, কী ধরনের কারচুপি হয়েছে তা নিয়ে তিনি বিস্তারিত ওই লেখাটিতে প্রকাশ করেছেন এবং লেখাটি দেশের 14টি ভাষায় 14টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পশ্চিমবাংলায় সেই লেখাটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়। আগ্রহীরা বর্তমান পত্রিকায় দেখে নিতে পারেন। গতকাল এই লেখাটি বহুলভাবে প্রচারিত হয়েছে যে নির্বাচনের কায়দা, নির্বাচনের যে কারচুপির যে কায়দা বা কৌশল নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি করে চলেছে তার বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরেছেন ওই লেখার মধ্যে। আমরা যদি দেখি যে রাহুল গান্ধীর এই লেখাটা প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন রিয়াকশন দেওয়ার আগেই প্রতি রিয়াকশন দিতে শুরু করেছে বিজেপি। প্রশ্ন দেখা দিয়েছে রাহুল গান্ধী মূলত 5টা পয়েন্টে কথা বলেছেন, 5টা জায়গায় কথা বলেছেন। তার দাবি হচ্ছে যে 5টা জায়গাতেই আমরা যদি দেখি নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করার একটা কৌশল দেওয়া হয়েছে। প্রথম যে কারণটা তিনি দেখিয়েছেন যে প্রথমত নির্বাচন কমিশনকে নিয়োগের যে ক্ষমতা, নির্বাচন কমিশনের নিয়োগের যে আগের যে ক্ষমতা ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিরোধী দলের নেতা। স্বাভাবিকভাবে একটা ব্যালেন্স ফ্যাক্টর ছিল এই নির্বাচন কমিশন যে নির্বাচন করা হবে, নির্বাচন কমিশন যে নিয়োগ করা হবে সেই নিয়োগ পদ্ধতিতে একটা ব্যালেন্স ফ্যাক্টর ছিল আগে। কিন্তু 2023 সালে আমরা দেখলাম ঠিক নভেম্বর মাসে সংসদ পুরো ফাঁকা করে দিয়ে, অর্থাৎ সংসদকে এড়িয়ে সংসদের বিরোধীদের বের করে দিয়ে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা আইন পাশ করা হলো। সেই আইনটাতে বলা হলো যে নির্বাচন কমিশন নিয়োগ করবে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো একজন মন্ত্রী, যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ক্যাবিনেট পর্যায়ের কোনো একজন মন্ত্রী সদস্য থাকবেন, আর থাকবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাম নেই, অপোজিশন লিডারের কথা বলা হয়েছে। এই 3 জনের মধ্যে যদি আপনারা দেখে যান 2:1 মানে 2 জন হচ্ছে সরকার পক্ষের, 1 জন হচ্ছে বিরোধী পক্ষের। তাহলে যে কোনো সিদ্ধান্ত যদি সরকার নিয়ে নেন নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিরোধী দলগুলোর কিছু করার থাকবে না, বিরোধী দলনেতার কোনো বক্তব্যও থাকবে না। কারণ সংখ্যাগরিষ্ঠতার জোরে 2:1 অর্থাৎ 2-1 জোরে এই যে কোনো সিদ্ধান্ত পাশ করে নেওয়া হবে। এবং আর যদি এখানে প্রধান বিচারপতি থাকতেন তাহলে কষ্ট হতো যে কোনো বিষয়কে সিদ্ধান্তটা সরকার চাপানোর ক্ষেত্রে। কারণ প্রধান বিচারপতি আর যাই হোক, তিনি দেশের কথা চিন্তা করবেন, ভবিষ্যতের কথা চিন্তা করবেন, তবেই তিনি নির্বাচন কমিশন নিয়োগের ব্যবস্থা করবেন। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটা নির্বাচন কমিশন কতটা নিচে নামতে পারে, কত রকমভাবে তার কায়দা কানুন কবিতা আউড়ে, বিভিন্ন শায়রি কবিতা আউড়ে বিষয়কে চাপা দেওয়ার চেষ্টা করে থাকে। সেটা আমরা লক্ষ্য করে দেখেছি 2024 লোকসভা নির্বাচনে রাজীব কুমারের আমলে। এখন যিনি আছেন জ্ঞানেশ কুমার, ইনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খুব কাছের লোক বলে পরিচিত। এর নিয়োগকেও কিন্তু মান্যতা দিতে চাননি রাহুল গান্ধী। কিন্তু ওই যে 2:1 ক্ষমতা, সেই ক্ষমতার জোরে এই জ্ঞানেশ কুমার পরবর্তী চিফ ইলেকশন কমিশন হয়েছেন। তো এই জায়গায় প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে
ভোটার লিস্টে কারচুপি। ভোটার লিস্টে কারচুপির পদ্ধতিটা কি সেটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন বালুরঘাটের একজনের এপিক নাম্বারের সঙ্গে গুজরাটের একজনের এপিক নাম্বার মিলে যাচ্ছে। রানীনগরের অন্তত 4 জনের এপিক নাম্বারের সঙ্গে রাজস্থান হরিয়ানার লোকেদের এপিক নাম্বার মিলে যাচ্ছে। কেন মিলে যাচ্ছে? প্রশ্ন এপিক তো একটা হবে, নির্বাচন কমিশনের এখানে কোনো উত্তর নেই। এবং 3 নম্বর তিনি যেটা বলেছেন যে ভোটের হার বৃদ্ধি, হঠাৎ ভোটের হার বৃদ্ধি। ভোটের হার বৃদ্ধি দেখবেন তিনি উদাহরণ দিয়েছেন যে মহারাষ্ট্রের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় আমরা দেখেছি যে 5:30 পর্যন্ত, অর্থাৎ ভোটের চলাকালীন সময়ে 5:30 পর্যন্ত যে হার ছিল, সেই হারটা রাত কাটতে না কাটতেই প্রায় 8% বৃদ্ধি হয়ে যায়। 8% ভোট বৃদ্ধি হয় কি করে, এ প্রশ্ন তিনি তুলেছেন। তিনি এরকম করে টোটাল 5টা প্রশ্ন তিনি তুলেছেন। এই 5টা প্রশ্ন সামনে আসার পরেই রেড়ে করে তেড়ে এসেছে বিজেপি নেতারা। কারণটা কি? শেষ প্রশ্ন তিনি বলেছেন, শেষে যে তিনি একটা কটাক্ষ করে তার টুইটে বলেছেন যে মহারাষ্ট্রের যে নির্বাচনের যে কৌশল, যে জালিয়াতির কৌশল, নির্বাচনে যে জালিয়াত করে নির্বাচন জেতা হয়েছিল, সেই নির্বাচনী কৌশল কি বিহারে প্রয়োগ করা হচ্ছে? কারণ মহারাষ্ট্রে জিততেই হবে, এটা হচ্ছে বিজেপির শপথ ছিল, যেন তেন প্রকারে মহারাষ্ট্র আমাকে নিতেই হবে। এবং একই সঙ্গে এখন শপথ নিয়েছে বিহার আমাকে নিতেই হবে। আর মহারাষ্ট্রের নির্বাচনের পরিকাঠামো যদি লক্ষ্য করে দেখেন, কয়েকটা জায়গায় খুব প্রাসঙ্গিক প্রশ্ন আছে। যদিও এই ঘটনার পর নির্বাচন কমিশন বলেছে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে এবং আমাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু আমরা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করছি, আমরা কোথাও কোনো রকমভাবে বায়াস হয়ে কাজ করছি না, এসব দিয়ে একটা দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন এবং তারা ঘুরিয়ে ফিরিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। কিন্তু রাহুল গান্ধী তারপরে যে টুইট করেছেন, ওই নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া আসার পর, সেখানে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সারা দেশের আপনি নিরপেক্ষ হন, আপনি নিরপেক্ষতার ভান করবেন না, নিরপেক্ষ হয়ে আমাদের যে প্রশ্নে সেটার উত্তর দেন। 1 নম্বর কথা হচ্ছে সারা দেশের লোকসভা এবং বিধানসভার ভোটার লিস্টের তালিকা, ডিজিটাল তালিকা কংগ্রেস দলের হাতে তুলে দেন, সারা দেশের ডিজিটাল তালিকা। 2 নম্বর হচ্ছে সমগ্র আর মহারাষ্ট্র নির্বাচন চলাকালীন সময় 5:30টার পর থেকে কোথায় কোথায় বেশি ভোট পড়েছে সেই সিসিটিভি ফুটেজ আমাদের চাই। 3 নম্বর তিনি বলেছেন যে আমরা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় মহারাষ্ট্র নির্বাচনে ঘাপলা হয়েছে, সেটার উত্তর আমরা চাই, বক্তব্য নয়, সঠিক প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে আসাটা জরুরি। নির্বাচন কমিশনকে এইভাবে পুরো কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণকে সকলের কাছে স্পষ্ট করে তুলে ধরলেন রাহুল গান্ধী। এবং নির্বাচন কমিশন যাই বলুক না কেন, রাহুলের কয়েকটা প্রশ্নের উত্তর আমরাও জানতে চাই, দেশের মানুষ জানতে চায় রাহুলের কয়েকটি প্রশ্নের উত্তরে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত, লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই এলাকায় ভোটার সংখ্যা বেড়েছিল 31 লক্ষ, অর্থাৎ মহারাষ্ট্রের টোটাল ভোটার সংখ্যা বেড়েছিল 31 লক্ষ। কোন জাদু মন্ত্রে মাত্র 5 মাস, অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকে, জুন মাস থেকে আর লোকসভা আর নভেম্বর মাসের মধ্যে, এই 5 মাসের মধ্যে কোন জাদু মন্ত্রে 1 লাফে প্রায় একেও ছাপে 40 লাখের মতো ভোট বৃদ্ধি হলো? প্রশ্ন এখানে। প্রশ্ন আমাদের জানতে ইচ্ছা করে, প্রায় 40 লাখের মতো ভোট বৃদ্ধি হয়েছে, কেন ভোট বৃদ্ধি এত হয়েছে? প্রশ্ন আমাদের বড্ড জানতে ইচ্ছা করে মাননীয় নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের কাছে একটি নির্বাচন কেন্দ্রে কিভাবে
যে ভোট বৃদ্ধি এতটা হতে পারে কোন জাদু মন্ত্রে? আমাদের জানতে ইচ্ছা করে মহারাষ্ট্রে, যেখানে টোটাল প্রাপ্ত বয়স্কের সংখ্যা সরকারি হিসাবে 9,54,000, সেখানে কোন জাদু মন্ত্রে ভোটার লিস্টে 9,54,00,000, কোন জাদু মন্ত্রে সেই ভোটারটা বেড়ে 9,70,00,000 পৌঁছে যায়? 16 লাখ কোন জাদু মন্ত্রে বৃদ্ধি পেয়েছিল? এ প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারবেন? নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার ভার করার কোনো প্রয়োজন পড়ে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হয় তার আচরণের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। আর প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনকে রাহুল গান্ধী আক্রমণ করেছেন, রাহুলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিচ্ছেন কেন বিজেপি? প্রশ্ন এখানে। শেষ প্রশ্ন, তিনটে প্রশ্ন শেষে রেখে যাব। প্রথমত, রাহুল গান্ধী কেন প্রায় কয়েক মাস পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 8 মাস পর এই প্রশ্নটি নতুন করে তুললেন জনমানসে, এবং মানুষের কাছে আবার মহারাষ্ট্রকে প্রাসঙ্গিক করে তুলে নিয়ে এলেন? কারণ আমরা জানি যে মহারাষ্ট্র নির্বাচনের পর সমগ্র এলাকা জুড়ে বিক্ষোভ হয়েছিল, এবং মহারাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছিল। তারা বলেছিল যে আমরা ভোট দিইনি, এদেরকে ভোট এরা জিতেছে। এমনকি একটি বুথে প্রাথমিক পর্যায়ে তারা পরীক্ষামূলকভাবে ব্যালটে ভোট করতে চেয়েছিল, ভোট করতে মানে তারা ভোট করে দেখতে চাইছিল যে তারা কে জিততে পারে এখানে। সেখানে কার্যত 144 জারি করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। জানি না কেন বন্ধ করা হয়েছিল। রাহুল গান্ধী এই প্রশ্নটা তুলে নতুন করে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করালেন। দ্বিতীয়ত, বিহারের নির্বাচনের আগে বিহারবাসীকে তিনি যেমন সতর্ক করলেন, তেমনি তার অনুগত সহযোগী দলগুলোকেও তিনি সতর্ক বার্তা দিলেন এবং মানুষকে সচেতন বার্তা দিলেন। 3 নম্বর, বিহারের নির্বাচন করতে এবার নির্বাচন কমিশন যতই বড় বড় কথা বলুক, নিরপেক্ষতার ভান করুক না কেন, তাকে কিন্তু পরিবর্তন হতেই হবে। আর এই পরিবর্তনের ছোঁয়াতেই পাল্টে যেতে পারে বিহার নির্বাচনের গতি প্রকৃতি। মনে রাখবেন, রাহুল গান্ধী যে অঙ্কে, যে খেলায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক কাঠগড়ায় দাঁড় করালেন, তাতে ভারত তো বটেই, বিশ্ব রাজনীতিতেও বড় প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এর ফল আগামী দিনে কি হতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপনারা কি বলেন? রাহুল গান্ধী কি কোনো ভুল প্রশ্ন করেছেন? রাহুল গান্ধী কি কোনো ভুল প্রতিক্রিয়া দিয়েছেন?